এই ভিডিওতে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফস নিয়ে আলোচনা করব। ট্যারিফস হচ্ছে যে আমরা কোনো পাওয়ার কনজিউম করার পর আমাদের বাসাবাড়িতে বা কোনো একটা শপে, ইন্ডাস্ট্রিতে যে বিলটা আসে, আমরা পাওয়ার কনজাম্পশনের বদলে আমরা যে প্রাইসটা পে করি, এটাকে আমরা বলি ট্যারিফস। এখন ট্যারিফস কিভাবে ডিটারমাইন করা হয়, এর ডিফারেন্ট ডিফারেন্ট কিছু পদ্ধতি আছে। আর এই পদ্ধতির মধ্যে থেকে আমরা এখন যেটা ব্যবহার করি, বেস্ট যে পদ্ধতিটা, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখি হাউ মেনি টাইপস অফ ট্যারিফস আর দেয়ার। সো দেয়ার আর 6 টাইপস অফ ট্যারিফস। প্রথমটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট যেটা, সেটাকে আমরা বলি স্ট্রেট লাইন মিটার রেট। এটা হচ্ছে ট্যারিফ ডিটারমাইন করার একটা পদ্ধতি। এরপরে এখানে অনেকগুলো আমরা সমস্যা পাই, সেই সমস্যাকে সলভ করে নেক্সট যেটা পাইছিলাম সেটা হচ্ছে ফ্ল্যাট ডিমান্ড রেট। এর পরের যে পদ্ধতিটা সেটা হচ্ছে স্টেপ মিটার রেট। ফোর্থ পদ্ধতি ব্লক রেট। 5 নম্বর হচ্ছে টু পার্টস, আসলে টু পার্ট ট্যারিফ। অ্যান্ড 6 নম্বর হচ্ছে 3 পার্ট ট্যারিফ। আচ্ছা, এর মধ্যে বর্তমানে আমরা এই 3 পার্ট ট্যারিফটা ইউজ করি, কারণ এটা হচ্ছে সবগুলা আমার হইতেছে প্রোডাকশন প্লাস যত রকমের কস্ট আছে সবগুলাকে কনসিডারেশনে এনে এই বিলিংটা করা হয়। এটার আরেকটা নাম হচ্ছে ডোহার্টি রেট। আচ্ছা, এই 2 পার্ট ট্যারিফেরও একটা নাম আছে, এটার নাম হইল হপকিনসন ডিমান্ড রেট। ঠিক আছে, এখন কোন টাইপের ট্যারিফ বা কোন পদ্ধতিতে আমরা হচ্ছে এই 6 নাম্বার এই অংশটাতে আসছি, এইটা নিয়ে হইতেছে আমরা আলোচনা করব। তো চলে যাই আমরা প্রথম অংশে, সেটা হইতেছে সিম্পল বলে না, স্ট্রেট লাইন মিটার রেট। ঠিক আছে, স্ট্রেট লাইন মিটার রেট। আচ্ছা, স্ট্রেট লাইন মিটার রেট বলতেছে যে আমার যেই এনার্জিটা আমি কনজিউম করব, সাপোজ কনজাম্পশন অফ এনার্জি, এটা হলো অ্যামাউন্ট অফ কনজাম্পশন অফ এনার্জি। যদি আমার সাপোজ জেড হয়, আর রেট অফ ইউনিট অফ এনার্জি যদি আমার কে হয় সাপোজ, বা হয়, তাহলে আমার যে রেট আসবে, মানে আমার অ্যাকচুয়ালি যেই বিলটা আসবে, যেই প্রাইসটা আমাকে পে করতে হবে, সেটা হচ্ছে ই টাইমস জেড। মানে আমি কতটুকু এনার্জি কনজিউম করছি আর প্রতি ইউনিট এনার্জির দাম কত। ঠিক আছে, সাপোজ আমি হইলাম 100 কিলোওয়াট আওয়ার এনার্জি কনজিউম করছি, আর 1 কিলোওয়াট আওয়ারের দাম হইল 10 টাকা। তাহলে আমাকে যেই বিলটা দিতে হবে অ্যাট লাস্ট, সেটা হইতেছে 100 টাইমস 10। একদম ইজি জিনিসটা, রাইট? এত টাকা। সো আমার বিল আসলো কত? 1000 টাকা। এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট পদ্ধতি, যে আমি কতটুকু ইউনিট
কতটুকু এনার্জি ইউনিট কনজিউম করছি আর প্রতি ইউনিট এনার্জির দাম কত, এই দুইটার গুণফল হইতেছে আমাকে কত টোটাল টাকা দিতে হবে। এটার যদি আমরা গ্রাফ দেখি, আমার এই গ্রাফটা দেখা যাবে এরকম একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। সো আমি যতটুকু কনজিউম করব, সাপোজ জেড পরিমাণ কনজিউম করছি, আর প্রতি ইউনিটের দাম কত হবে এরকম একটু একটু করে বাড়বে। সো ওইটা হিসাব করলে আমি বের করতে পারবো আমাকে অ্যাকচুয়ালি টোটাল কত টাকা বিল দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই পদ্ধতির মেইন সমস্যাটা কি? মেইন সমস্যাটা হচ্ছে এখানে আমি যদি কম পাওয়ার ইউজ করি আমাকে কম টাকা দিতে হবে, বেশি পাওয়ার ইউজ করলে আমাকে বেশি টাকা দিতে হবে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই আমাদের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, যেটা ম্যাক্সিমাম ডিমান্ড, যেটা আমাদের লোড সবসময় সেই ম্যাক্সিমাম ডিমান্ডের কাছাকাছি যাক। আমি যদি কম এনার্জি খরচ করি তাহলে আমার যেই এভারেজ কস্টটা, এভারেজ এনার্জি কনজাম্পশন রেট, সেটা ম্যাক্সিমাম ডিমান্ডের চেয়ে কম হবে, অনেক কম হবে। তখন আমাদের ওয়েস্ট বেশি হবে, আমাদের এফিসিয়েন্সি কম হবে। কিন্তু এফিসিয়েন্সি কম হওয়ার পরেও আমরা কিন্তু টাকা আরও কম দিচ্ছি, টাকা কিন্তু বেশি দিচ্ছি না, যে আমাদের তো ওয়েস্ট হয়ে যাচ্ছে, আমরা টাকা কম মানে বেশি দেব। আমরা দেখতেছি এখানে হইতেছে যত কম ইউজ করতেছি তত কম টাকা দিচ্ছি, কিন্তু জিনিসটা হওয়ার কথা ছিল উল্টা, যে আমার এনার্জি যত বেশি কনজিউম করব আমার রেটটা তত কমানোর কথা ছিল। সো এইখানে আমাদের একটা সমস্যা যেটা, সেটা হইলো যে আমরা কনজিউমারকে এনকারেজ করতে পারতেছি না বেশি পাওয়ার কনজিউম করতে। তো যেটা দেখা যায় ডিসঅ্যাডভান্টেজ, এটা হইতেছে লো কস্ট অ্যাট লো ইউজেজ, ঠিক আছে। হওয়ার কথা ছিল উল্টা, যে আমি অনেক বেশি নিব, এই অনেক বেশি নেওয়ার জন্য আমি কিছু ডিসকাউন্ট পাবো, বাট এই পদ্ধতিতে সেটা ডিটারমাইন করা যায় না, রাইট। সো আমরা কি করলাম, আমরা চলে গেলাম নতুন একটা পদ্ধতিতে, হ্যাঁ নতুন একটা পদ্ধতিতে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্ল্যাট ডিমান্ড রেট। এখন ফ্ল্যাট ডিমান্ড রেটে আমরা বললাম যে ঠিক আছে, আমরা এই ডিমান্ড দুইটা আলাদা করব। বাসা বাড়ির জন্য যেটা হচ্ছে লাইট ইউজেজ, মানে যেখানে লোডটা অত বেশি ভারী না, মানে কম ইউজ হয়, সেইখানে আমরা একটা রেট দিব। আর যে কোনো ইন্ডাস্ট্রি যেখানে আমার অনেক বেশি লোড ইউজ হয় সেখানে আমরা একরকম রেট দিব। যে যত বেশি ইউজ করবে তার রেটের পরিমাণটাও তত কম হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা হলো ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রিতে আমি বাসা বাড়ির চেয়ে বেশি লোড দিব, বেশি রেট দিব আর কি, মানে এর রেটটা বেশি হবে। কিন্তু যত হেভিয়ার ইন্ডাস্ট্রি হবে তত আমি ডিসকাউন্ট বেশি পাবো। আর বাসা বাড়ির ক্ষেত্রে ঠিক উল্টাটা, যত আমার মানে লাইটার হবে আমি তত বেশি রেট দিব, ঠিক আছে। এখন এটাকে আমরা ফ্ল্যাট ডিমান্ড কেন বলতেছি? সাপোজ এটা আমি হাউস হোল্ড লিখি, এটাকে ফ্ল্যাট ডিমান্ড বলতেছি এই কারণে যে এটা ডিস্টিংগুইশ করছে দুইটা আলাদা সেগমেন্টকে, যে আমার হইতেছে ডোমেস্টিক লোড আর ইন্ডাস্ট্রিয়াল লোড দুইটা আলাদা হবে, বাট এর রেটটা ফিক্স। অর্থাৎ কোনো বাসা যদি 50 কিলোওয়াট ইউজ করে আর কোনো বাসা যদি 100 কিলোওয়াট ইউজ করে, স্টিল আমরা কিন্তু এই 100 কিলোওয়াট যে ইউজ করতেছে তাকে কোনো প্রকার ডিসকাউন্টের মধ্যে আনতে পারতেছি না। অর্থাৎ সে যে বেশি ইউজ করতেছে, তার বেশি ইউজ করার বদলে সে তো টাকা দিচ্ছেই, এই 100 কিলোওয়াটের টাকাটাও সে দিচ্ছেই, কিন্তু সে যে এই অতিরিক্ত সব অনেক বেশি নেওয়ার কারণে, তার এই বেশি ইউজেজের কারণে প্ল্যান্টের যে এফিসিয়েন্সি যেটা বেড়ে গেল, সেইখানে আমরা তাকে কোনো ডিসকাউন্ট বা কম রেট রাখতে পারতেছি না। সেম অ্যাজ দ্যাট এখানে 50 কিলোওয়াট, ওর কারণে কিন্তু আমার লোড ফ্যাক্টর কমে যাবে, বাট স্টিল ওর রেটটা আমার কম আসবে। সো এটা হইলো ফ্ল্যাট ডিমান্ড রেটের একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা এখানে কি করি, ফ্ল্যাট ডিমান্ড রেটে আমরা এই ল্যাম্পের কয়েকটা ল্যাম্প ইউজ করতেছি, ইনস্টলমেন্ট অফ ল্যাম্প অ্যান্ড পার ইউনিট কনজাম্পশন থেকে আমরা হেভি লোড এবং লাইটার লোডের দুইটা আলাদা রেট ডিটারমাইন করি। যে আমার যদি
হেভি লোড হয়, হেভি লোড যেটা হবে সেখানে আমার রেট উইল বি লেস, আর লাইট লোডে রেট উইল বি হাই। ঠিক আছে, কিন্তু এই হেভি লোডের এই রেটটা আমি ডিটারমাইন করব নাম্বার অফ ল্যাম্পস ইনস্টলড। ল্যাম্পস বলতে আমরা মেশিনারিজ বা ডিভাইসেস বলতে পারি ইনস্টলড। ঠিক আছে, যে কোনো হেভি লোডটা আমরা এই রেটটা ডিটারমাইন করব কিভাবে, কতগুলা মেশিন কি পরিমাণ কনজিউম করতেছে এটা থেকে, এবং নাম্বার অফ ল্যাম্পস ইনস্টলড, এবং ইউনিট চার্জ, প্রতি ইউনিটে আমি কি পরিমাণ চার্জ দিচ্ছি। সো এই ইউনিট চার্জটাই আমার হেভি লোডের ক্ষেত্রে লেস হয়ে থাকে, আর লাইট লোডের ক্ষেত্রে এই ইউনিট চার্জটাই হাই হয়ে থাকে। যে বাসা বাড়িতে আমরা কি পরিমাণ ডিভাইসেস ইউজ করি, ফ্যান, লাইট, টিভি, এবং কত ইউনিট চার্জ আমরা রাখতেছি, কত ইউনিট চার্জ প্রত্যেকটা ইউনিটে রাখতেছি। সো কত সময় ধরে ব্যবহার করছি, কত কিলোওয়াট ইউজ করছি, আর প্রতি কিলোওয়াটের দাম কত, দুইটা গুণ করলে আমরা এই টোটাল কনজামশনটা পাবো। আর বাসাবাড়ির ক্ষেত্রে জাস্ট এই ইউনিট চার্জের রেটটা আমার কম বেশি হবে। এখন যেটা দেখা যাবে যে কোনো বাসায় যদি আমার পাওয়ার কনজামশন রেট বেশি হয়, সো ওই বাসার জন্য আমার যেই এফিসিয়েন্সিটা বাড়বে বা ওইটা আমার লোড ফ্যাক্টরকে যেভাবে এনহ্যান্স করবে, ওই এনহ্যান্সমেন্ট অনুযায়ী সে কোনো ডিসকাউন্ট পাচ্ছে না। অর্থাৎ সে বেশি করার কারণে যে আমার লোড ফ্যাক্টরটা বাড়তেছে, একের কাছাকাছি আসতেছে, এই কারণে যেই সেফটা হচ্ছে এখান থেকে আমরা কনজিউমারকে কোনো ডিসকাউন্ট দিতে পারি না, বা এখানে কনজিউমারের রেটটা অলওয়েজ বেশি থাকতেছে, তাকে আমরা কোনো ছাড় দিতে পারতেছি না এখানে। সো এইটা ডেমিনিশ করার জন্য আমার নেক্সট যেই পদ্ধতিটা আনা হয়েছে সেটা হইতেছে স্টেপ মিটার রেট। স্টেপ মিটার রেট। ওকে, সো স্টেপ মিটার রেট আমাদেরকে কি বলতেছে? স্টেপ মিটার রেট বলতেছে যে আমার এই যে কনজামশনটা, এই কনজামশনের একটা রেঞ্জ দেওয়া হবে। ঠিক আছে, সাপোজ 0 থেকে, আমি বললাম 0 থেকে 20 মেগাওয়াট পর্যন্ত, আচ্ছা কিলোওয়াট আওয়ার লিখি, এটা 20 কিলোওয়াট আওয়ার পর্যন্ত রেট হবে 25 টাকা। 20 থেকে 40 কিলোওয়াট আওয়ার পর্যন্ত হবে 15 টাকা। 40 থেকে 100 কিলোওয়াট আওয়ার পর্যন্ত হবে আমার 5 টাকা। ঠিক আছে, এখন এইটার আন্ডারে আমরা কিন্তু ইজিলি অনেকগুলা জিনিসকে, অনেকগুলা প্রবলেমকে সলভ করে ফেলতে পারি। যেমন যেই বাসায় কম রেট ইউজ করতেছে, কম পাওয়ার কনজিউম করতেছে, আমরা কিন্তু এখন আর ওদেরকে কম পাওয়ারের জন্য কম টাকা চার্জ করবে এরকম কোনো হিসাব নাই। এখন সে যে কম পাওয়ার ইউজ করতেছে তার কারণে যে লোড ফ্যাক্টরটা কমে আসতেছে, এইটার জন্য আমরা তাকে বেশি চার্জ করতে পারি, এবং যে যত বেশি পাওয়ার কনজিউম করবে লোড ফ্যাক্টর তত বেশি হবে, আমার এভারেজ লোডটা বেশি হবে। সো যে যত বেশি ইউজ করবে তার জন্য আমরা বিলিংটা তত কমায় আনতে পারি। ঠিক আছে, সো যত বেশি পাওয়ার ব্যবহার করা হবে সে তত বেশি ডিসকাউন্ট পাইতে থাকবে, রাইট? সো কোনো একটা বাসা যদি 15 কিলোওয়াট আওয়ার ইন টোটাল ইউজ করে, তাহলে তাকে 25 টাকা করে দিতে হবে। 25 টাকা করে দিতে হবে। যদি কেউ 39 কিলোওয়াট আওয়ার ইউজ করে তাহলে তাকে 15 টাকা করে দিতে হবে। আবার কেউ যদি 56 কিলোওয়াট আওয়ার ইউজ করে তাহলে তাকে 5 টাকা করে দিতে হবে। সো ডিফারেন্ট হাউস হোল্ডের জন্য আমি এখন ডিফারেন্ট রেট পেয়ে যাচ্ছি। কিন্তু এইখানকার সবচেয়ে বড় ড্রব্যাকটা হচ্ছে, কোনো একটা বাসায় যদি সাপোজ বললাম যে কোনো একটা বাসায়
66 কিলোওয়াট ইউজ হয়, আর কোনো একটা বাসায় 19 কিলোওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ার সাপোজ বললাম ইউজ হচ্ছে। হ্যাঁ, কিলোওয়াট আওয়ার টোটাল পাওয়ার কনজাম্পশন হয়েছে। এখন যেই বাসায় বেশি ইউজ হয়েছে সেই বাসা কম টাকা দিচ্ছে, রাইট? আর যেই বাসায় কম ইউজ হচ্ছে সেই বাসায় আমাকে বেশি টাকা দিচ্ছে। কিন্তু এই যে ও বেশি কনজিউম করলো, বেশি কনজাম্পশনের তো আমার জেনারেশন কস্টটাও বেশি। এই যে বেশি আমি যে জেনারেট করছি, ওর তো জেনারেশনের কস্টটা বেশি হবে। সো জেনারেশনের কস্ট যদি অনেক বেশি হয়ে থাকে কিন্তু ও ডিসকাউন্টের জন্য টাকা দিচ্ছে কম, এখানে আমার একটা লস হয়ে যাবে। কারণ এটার জেনারেশন কস্ট বেশি, এটার জেনারেশন কস্ট কম। সো যার জেনারেশন কস্ট কম সে আমাকে বেশি টাকা দিচ্ছে, আর যার জেনারেশন কস্ট অনেক বেশি সে আমাকে কম টাকা দিচ্ছে। সো এইখানে একটা যে প্রোভাইডার থাকে তার একটা লস হওয়ার অনেক বড় চান্স থাকে এই স্টেপ মিটারে। কারণ কেউ হতে পারে যে সে অনেক বেশি পাওয়ার হচ্ছে, তার লাগবে কম পাওয়ার, কিন্তু সে অনেক বেশি পাওয়ার ইনস্টল করে সে সব কিছু অনেক বেশি চালানোর কারণে কি হয়, তাকে প্রতি মাসে কম টাকা দিতে হয়। এবং কেউ তার যতটুকু লাগবে সে ততটুকুই চালাচ্ছে, কিন্তু তাকে বেশি পাওয়ার দিতে হয়। যদিও সে ওয়েস্ট কম করতেছে তাকে টাকা দিতে হচ্ছে বেশি, যদি কেউ বেশি ওয়েস্ট করতেছে তাকে টাকা দিতে হচ্ছে কম। সো এটাও কিন্তু একটা খারাপ দিক, যে আমার খালি লোড ফ্যাক্টর আইডিয়াল কেসের দিকে গেলেই হবে না, আমার এফিসিয়েন্সি আইডিয়াল কেসের দিকে গেলেও হবে না, আমাকে ইলেকট্রিসিটির ওয়েস্টেজটাও কমাইতে হবে। আমার ইলেকট্রিসিটি যেন ওয়েস্ট না হয়, পুরোটা যেন ইউজ হয়। আমি যদি ওয়েস্ট করে টাকা কমাই তাহলে কিন্তু আমার প্রোভাইডারের লস, আমার কিন্তু কোনো লাভ নাই এখানে। আমি খালি জেনারেট করব নিজের টাকা দিয়ে, কিন্তু আমি এর বদলে টাকা পাচ্ছি কম। সো এই পদ্ধতির ড্রব্যাক হচ্ছে এটাই, যে আমি যদি অনেক ওয়েস্ট করি আমাকে কম টাকা দিতে হবে, কিন্তু পরিমিত পরিমাণ ব্যবহার করলে বেশি টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে তিনটা আমরা আলোচনা করলাম, এই তিনটার মেইন প্রবলেম কি কি ছিল? প্রথমটার ছিল কম জেনারেশনে কম টাকা, বেশি কনজাম্পশনে বেশি টাকা, কিন্তু লোড ফ্যাক্টর যত কমাবো প্ল্যান্টের এফিসিয়েন্সি তত কম হতে থাকবে। তার মানে আমার প্ল্যান্টের ওয়েস্টেজ বেশি, সো ওয়েস্টেজের টাকা কিন্তু এখান থেকে আসবে না। এই কারণে আমরা গেলাম পরের পদ্ধতিতে, যে আমরা বললাম যে হেভি লোড আর লাইট লোড দুইটার জন্য আমরা আলাদা আলাদা রেট ধরবো। হেভি লোডে যে যত বেশি ডিভাইস মেশিন লাগাবে তার ওইভাবে ইউনিট চার্জটা ডিটারমাইন হবে, আর লাইট লোডের ক্ষেত্রেও যে যত কম লাগাবে তার ওইভাবে ইউনিট চার্জটা ডিটারমাইন হবে। সো বাসা বাড়িতে আমরা যত কম ইউজ করব আমার টাকাও ওই রকমই দিতে হবে, একটা নির্দিষ্ট রেটে ওই অনুযায়ী বেশি বা কম দিতে হচ্ছে, ডিপেন্ড করতেছে আমি কতটুকু কোন জিনিসটা ব্যবহার করছি, কতটুকু এনার্জি কনজিউম করছি। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছুটা উল্টা, যে আমার ওদের রেটটা কম, কিন্তু আমি যত বেশি ইউজ করব চার্জ তত বেশি আসবে। আচ্ছা, আর এরপরে গেল স্টেপ মিটার রেট। আমরা কি করলাম, আমরা বললাম যে ঠিক আছে, আমি দুইটা সমস্যাকে সমাধানের জন্য একটা কাজ করতে পারি, যে প্রথম 20 কিলোওয়াট আমি অনেক বেশি টাকা রাখবো। প্রথম 20 কিলোওয়াট যারা খরচ করবে তাদের থেকে অনেক বেশি টাকা রাখবো, যারা আরেকটু বেশি খরচ করবে তাদের জন্য 15, একদম বেশি হলে 5 টাকা। তো এতে কি হচ্ছে, আমার যে লোয়ার ইউজে টাকা, আমার যেই জেনারেশন কস্টটা, সেই জেনারেশন কস্ট তো কম, সেটা আমি উঠাচ্ছি, কিন্তু ওই যে ওয়েস্ট যেটা হচ্ছিল, প্ল্যান্টের এফিসিয়েন্সি কমে যাচ্ছিল, যেটা আমাকে ফুলফিল করতে হবে, সেটা আমি এই কম পাওয়ার কনজিউমারদের থেকে এই টাকাটা আমি নিয়ে নিচ্ছি ওই প্রথম 20 কিলোওয়াটের জন্য বেশি টাকা ইউজ করে, এবং পরের 20 কিলোওয়াটে একটু কমায়, পরের যতটুকু আছে আমি সবচেয়ে কম দাম সেট করছি। কিন্তু এখানকার সবচেয়ে বড় ড্রব্যাকটা হচ্ছে কি, কেউ যদি এনার্জি অনেক বেশি ওয়েস্টেজ করে তাহলে তার টাকা কম, অর্থাৎ কেউ অনেক বেশি ইনস্টল করে এমনি চালায় রাখলো এবং সে তার যতটুকু প্রয়োজন সে ওই অনুযায়ী তার চেয়েও আরও বেশি ইউজ করলো। সো দেখা গেল তাকে কম টাকা দিতে হবে, আর যে এনার্জি ওয়েস্ট করে নাই তাকে বেশি টাকা দিতে হচ্ছে। এই সমস্যা সমাধান
এই সমস্যাটা আমরা মেইনলি যেভাবে সমাধান করছি সেটা হচ্ছে এই স্টেপ মিটার রেটটাকে একটু মডিফাই করছি। মডিফাই করে আমরা বলছি এখন থেকে এটা হবে ব্লক রেটে। ব্লক রেটে কিভাবে হবে, যে সেম আমরা একটা রেঞ্জ ধরি, সাপোজ প্রথম 20 কিলোওয়াট, 20 কিলোওয়াট আওয়ার, এটা যে কেউ ইউজ করুক না কেন তাকে 25 টাকা দিতে হবে। এর পরের 20 কিলোওয়াট থেকে 40 কিলোওয়াট আওয়ার যে কেউ ইউজ করুক না কেন 15 টাকা দিতে হবে, এবং এর পরের 40 থেকে সাপোজ বাকি যতটুকু হয় ম্যাক্সিমাম, সেইখানে আমাকে কম টাকা দিতে হবে। সো এখন কি হবে, এখন যে সাপোজ হইল 70 কিলোওয়াট আওয়ার খরচ করে, আর যে সাপোজ 17 কিলোওয়াট আওয়ার খরচ করে, আমি যদি এই দুইটার আরেকটা দেখি, আরেকটা হলো সাপোজ 39 কিলোওয়াট আওয়ার যে খরচ করে। সো এই তিনজনের আমরা বিলিংটা কিভাবে করব, যে যে 70 কিলোওয়াট আওয়ার খরচ করে তার এই এনার্জিটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম 20 কিলোওয়াট আওয়ার প্লাস এর পরের 20 কিলোওয়াট আওয়ার প্লাস এরপরে হলো 30 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাই প্রথম 20 কিলোওয়াটে, যে 0 থেকে 20 পর্যন্ত প্রথম 20 কিলোওয়াটের জন্য তাকে চার্জ করা হবে 25 টাকা। এর পরের 20 কিলোওয়াটের জন্য তাকে চার্জ করা হবে 15 টাকা, 15 টাকা করে। এটা কিন্তু পার ইউনিট জেনারেশন, নট 20 কিলোওয়াট টোটাল খরচে 25 টাকা না, এই প্রথম 20 কিলোওয়াটের জন্য এক ইউনিটের দাম 25 টাকা। ঠিক আছে, এবং পরের যেই 30 কিলোওয়াট এটার জন্য তার হলো 5 টাকা। তাহলে তার টোটাল কত আসবে, 25 ইন্টু 20 যোগ 15 ইন্টু 20 যোগ 30 ইন্টু 5। তাহলে এভাবে তার নেট খরচটা চলে আসবে। যে 17 কিলোওয়াট সে তো প্রথম 20 কিলোওয়াটের মধ্যেই পড়ে যায়, তাহলে 17 ইন্টু 25 এত টাকা তাকে দিতে হবে। আর যে 29 কিলোওয়াট তার এটাকে প্রথম 20 কিলোওয়াট এরপরে 19 কিলোওয়াট, সো প্রথম 20 কিলোওয়াটের জন্য তাকে টাকা দিতে হবে 20 ইন্টু 25, আর পরের 19 কিলোওয়াটের জন্য তাকে টাকা দিতে হবে 19 ইন্টু 15। সো এইভাবে আমরা ব্লক আকারে প্রত্যেকটা আলাদা আলাদা রেঞ্জ, যেটা আমরা ফিক্স করব ডিফারেন্ট ক্যাটাগরি হিসেবে, এই রেঞ্জে ডিফারেন্ট ইউনিট জেনারেশনের প্রাইসটা থাকবে। যে যেটা খরচ করবে ওই অনুযায়ী তার পুরা কনজাম্পশনটাকে ভাগ করে করে আমরা রেটটা ডিটারমাইন করব। সো এখানে রেট ডিটারমাইন যেভাবে করা হয় সেটা হইতেছে এই সাপোজ এনার্জি কনজিউম এত, সরি এনার্জির মনে করা হচ্ছে একটা কি বলে পার ইউনিট জেনারেশন কস্ট ই, আর অ্যামাউন্ট অফ এই ব্লকের পরিমাণটা হইতেছে জেড, প্লাস পরের ব্লকের জেনারেশন কস্ট ই2, ওই ব্লকের পরিমাণ Z2, তারপরের E3 Z3, এভাবে করে চলতে থাকবে যতক্ষণ না তার এই অংশ ব্লকগুলো শেষ হয় আর কি। ঠিক আছে, সো এইটা হলো আমার ব্লক রেট, অ্যান্ড এটা হলো অন্য সব কিছু থেকে, মানে অন্য যেই তিনটা আলোচনা করছি এর থেকে সবচেয়ে সাকসেসফুলি ট্যারিফটা ডিটারমাইন করতে পারে। এটা দিয়ে আমরা সবচেয়ে সাকসেসফুল বিলিংটা করতে পারি। আচ্ছা, এই পদ্ধতিরও একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। বড় ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এরকম যে এই যে আমি সাপোজ 100 কিলোওয়াট ব্যবহার করব, এই 100 কিলোওয়াট তো আমি সবসময় ব্যবহার করব না, রাইট? আমরা যদি এখন একটু প্র্যাকটিক্যাল কেসের দিকে তাকাই, এটা তো গেল পুরো থিওরিটিক্যালি কে কত কনজিউম করলে আমি তার কত বিল দিব। এখন আমরা যদি একটু প্র্যাকটিক্যাল কেসে তাকাই, একটা কনজিউমার কিন্তু সব সময় 100 কিলোওয়াট আওয়ার ব্যবহার করবে এমন নাও হতে পারে, মানে এমন হবেই না কখনো। হ্যাঁ, সবসময় কনস্ট্যান্ট রেট থাকবে, এটা একটা আইডিয়াল কেস, এটা কখনোই পসিবল না। দেখা যাবে যে আমার রাতের বেলা বেজ লোডে আছে, সকালবেলা তো পিক লোডে চলে যাবে, মর্নিং টু ইভিনিং আমার পিক লোডে চলে যাবে। তার মানে সকালবেলা দেখা গেল 50 কিলোওয়াট কনজিউম করতেছে, সকাল শুরু হইতে হইতে
70, 90, 100-তে গেল, সন্ধ্যা পর্যন্ত 100-তে ছিল, এরপর আস্তে আস্তে আবার কমতে থাকবে, রাইট? সো আমরা ওই ব্যক্তির বা ওই কনজিউমারের ম্যাক্সিমাম ডিমান্ড সাপোজ 100 কিলোওয়াট, কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা সময় তো 100 কিলোওয়াট থাকে না। খুব কম হতে পারে যে আমার সব কিছু ব্যবহার করা হবে, খুবই কম। আমার মেইনলি কখনো ম্যাক্সিমাম যে ডিমান্ডটা থাকে সেই ডিমান্ডে সবসময় যায় না। নর্মালি একই সাথে সব ঘরের লাইট, ফ্যান, ফ্রিজ, এসি, টিভি, কম্পিউটার একসাথে চলে না, অবশ্যই কিছু না কিছু বন্ধ থাকে, কিছু কিছু চলে। সো আমার ম্যাক্স ডিমান্ড, সাপোজ ম্যাক্স ডিমান্ড যদি 100 কিলোওয়াট হয়, দেখা যায় যে আমার এভারেজ ইউজ, মানে একদম হাইয়েস্ট টু হাইয়েস্ট এভারেজ ইউজ 80 থেকে 90-এর মতো হবে। খুব কম আছে যেখানে আমি ম্যাক্স ডিমান্ডকে মিট করব, খুবই কম এরকম সময় যাবে যেখানে আমি ম্যাক্স ডিমান্ড চেয়ে বসবো, আমরা গ্রিড থেকে ম্যাক্স ডিমান্ড পরিমাণ পাওয়ার কনজিউম করবো, এটা খুব কম সময় হবে। যদি একদম হাইয়েস্ট এভারেজও ধরি, পিক পিক পয়েন্টটার থেকেও ধরতে থাকি, তাহলে আমার 80 থেকে 90 কিলোওয়াট, সাপোজ 100 কিলোওয়াটের মধ্যে 80 থেকে 90 কিলোওয়াট আমার হাইয়েস্ট খরচ হবে। কিন্তু ওই যে প্ল্যান্টটা বানানো হয়েছে, ওই প্ল্যান্টটা তো আমাকে ইনস্ট্যান্টলি 100 কিলোওয়াট সাপ্লাই করার জন্য রেডি, রাইট? 100 কিলোওয়াট সাপ্লাই করার জন্য রেডি। যদিও আমি 100 কিলোওয়াট সবসময় ইউজ করতেছি না, আমার যদি এই পাওয়ারের পরিমাণটা আরও বাড়তো, সাপোজ প্রথমে 100 কিলোওয়াট ছিল, এরপর আমার 1000 কিলোওয়াট হয়ে গেছে সাপোজ, হ্যাঁ, কিন্তু আমি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি 500 কিলোওয়াট, বাট প্ল্যান্টটা কিন্তু আমাকে 1000 কিলোওয়াট দেওয়ার জন্য রেডি। তার মানে আমার প্ল্যান্টের যে সাইজটা, এই যে আমার 100 কিলোওয়াট থেকে 1000 কিলোওয়াট হয়ে গেল, আমার প্ল্যান্টের সাইজটা বানাইতে হয়েছে না? আমার একটা প্ল্যান্ট বানাইতে হয়েছে, একটা পাওয়ার প্ল্যান্ট আমাকে তৈরি করতে হয়েছে, স্ট্যাবলিশ করতে হয়েছে, তারপর হইতেছে কানেকশনস লাগাইতে হয়েছে, অনেক কস্ট আছে না, সেট আপ কস্ট, ইনস্টলেশন কস্ট। এখন আমি যদি এরকম করে আমার ডিমান্ড বাড়াইতে থাকি, আমার ডিমান্ড বাড়াইতে থাকলে তো এখানে আমরা ব্লকে দেখতেছি কি টাকার পরিমাণ কমতেছে, রাইট? এটা তো একটা রানিং কস্ট। এটা কি কস্ট? রানিং কস্ট না? মানে আমি যত খরচ করব সেই অনুযায়ী টাকা দিব। বাট ওই যে প্ল্যান্টটা আমাকে 100 কিলোওয়াট বা 1000 কিলোওয়াট সাপ্লাই করার জন্য, ইনস্ট্যান্ট সাপ্লাই করার জন্য প্রস্তুত আছে, রেডি আছে, তো আমার তো ওই প্ল্যান্টের ক্যাপাসিটিটা ওই পরিমাণ বানাইতে হয়েছে, ওই সাইজের প্ল্যান্ট আমাকে বানাইতে হয়েছে। আমি যদি 1000 কিলোওয়াট কনজিউম করি এবং 1000 কিলোওয়াটের বদলে আমি 2 টাকা নেই, এটা আমার পার ইউনিট জেনারেশনের যেই প্রাইসটা সেটা যদি 2 টাকা হয়, দ্যাটস ফাইন, সেটা হচ্ছে আমার রানিং কস্ট। আমি যত ইউজ করব ওই ওই পরিমাণে আমি টাকা দিব। কিন্তু ওই যে 1000 কিলোওয়াট সাপ্লাই করার জন্য প্ল্যান্ট তো বানাইতে হয়েছে, এই প্ল্যান্ট বানানোর কস্ট তো আমরা দেই নাই, রাইট? আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে জেনারেশন কস্ট। আমি 100 কিলোওয়াট চাচ্ছি, প্ল্যান্ট আমাকে 100 কিলোওয়াট বানাই দিচ্ছে, আমি কনজিউম করতেছি। বাট ওই প্ল্যান্টটা যে বানাইছি, ট্রান্সমিট যে করছি, ট্রান্সমিশন লাইন বানাইছি, এই কস্টটা তো আর আমার এই জেনারেশন কস্টের মধ্যে আসে নাই, রাইট? সো এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যাল কেসে তাকাই, আমরা শুধুমাত্র এই ব্লক রেট দিয়ে জেনারেশন কস্ট বের করে দিলেই হবে না। এই প্ল্যান্টটা বানানোর কস্ট, ট্রান্সমিশন করতেছি এর কস্ট, তারপর হইতেছে ডিস্ট্রিবিউশন করতেছি, তারপর হচ্ছে ওইখানে যারা সাপোজ কাজ করতেছে, যেই সব ইঞ্জিনিয়ার্স, লেবার্সরা কাজ করতেছে, তাদের যে মান্থলি বেতন দেওয়া হয়, মেইনটেনেন্সের যে খরচ, সব কিছু তো আমাকে এই কস্টের আন্ডারে আনতে হবে। মানে এই সব কিছু তো আমার কনজিউমারের থেকে নিতে হবে। আমি যদি জাস্ট রানিং কস্ট নেই, অর্থাৎ যতটুকু জেনারেশন করতেছি ওই জেনারেশনের কস্টটা নেই, আমার কিন্তু এই এতগুলো জিনিস মিট হবে না, আমার কিন্তু লসে থাকতে হবে। সো আমাকে কনজিউমারের থেকে এই প্ল্যান্টের আনুষঙ্গিক যত কস্ট আছে, এই কস্টটাও আমাকে ফুলফিল করে নিতে হবে, এই কস্টটাও আমাকে রিকভার করে নিতে হবে। আচ্ছা, এই কারণে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই যে প্রথমে আমরা ইন্ট্রোডিউস করছি হপকিনসন ডিমান্ড রেট, যেটাকে আমরা বলি টু পার্ট টেরিফ।
এখানে টু পার্ট কেন বলে, কারণ এইখানে আমরা প্রত্যেকটা জিনিসকে দুইটা ভাগে, মানে আমার যেই এনার্জি কনজাম্পশনের যে প্রাইসটা বা যেই ফ্যাক্টর থেকে ডিটারমাইন করি কিভাবে প্রাইসটা আসবে, এটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যাক্স ডিমান্ড এবং আরেকটা হইতেছে রানিং কস্ট আর কি, বা রানিং কস্ট না বলে নাম্বার অফ ইউনিটস কনজিউমড। অর্থাৎ এখন আমি জেনারেশন কস্ট, অর্থাৎ আমি সাপোজ 100 কিলোওয়াট প্ল্যান্ট থেকে চেয়ে আসি যে আমার ম্যাক্সিমাম ডিমান্ড 100 কিলোওয়াট, সো প্ল্যান্টটাকেও আমাকে বানাইতে হবে 100 কিলোওয়াট সাপ্লাই দেওয়ার জন্য, কিন্তু আমি কনজিউম করতেছি 50 কিলোওয়াট। তো আমি যে টাকা দিব, আমি টাকা 50 কিলোওয়াট যে কনজিউম করতেছি, এই কনজিউম করার জন্য এই 50 কিলোওয়াট জেনারেট করতে যেই কস্টটা আছে, ফুয়েল কস্ট হোক, যেই যত কিছুই হোক না কেন, এই এই কস্টটাও দেব। আর আমি যে একটা 100 কিলোওয়াট সাপ্লাইয়ের জন্য, জাস্ট আমাকে 100 কিলোওয়াট সাপ্লাইয়ের জন্য একটা প্ল্যান্ট রেডি করে রাখছি, এটার জন্য আমি একটা বিল করব। ঠিক আছে, তাহলে আমরা এখন যে বিলটা করব এটার আমার দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে সাপোজ এ, এটাকে এ না দিয়ে আমরা এভাবে লিখতে পারি যে ডি টাইমস এক্স প্লাস ই টাইমস জেড। ই টাইমস জেডটা আমার সবসময় থাকবে। ই টাইমস জেড হচ্ছে আমার এই যে এতক্ষণ যে ব্লক থেকে দেখতেছিলাম, এই যে ই টাইমস জেড, ই টাইমস জেড, ই টাইমস জেড, প্রথমে যেগুলো দেখতেছিলাম যে কীভাবে অ্যাকচুয়ালি ডিটারমাইন করব, এই যে এরকম থেকেই যতটুকু কনজাম্পশন ওই অনুযায়ী রেট। এখন রেটটা আমি ফিক্স করব। আচ্ছা, এখানে ডিটা কি, এখানে এই যে ডিটা, ডিটা হইতেছে আমার ম্যাক্স ডিমান্ড কত। ঠিক আছে, যে আমি প্ল্যান্টকে বলে রাখছি যে আমার হইতেছে 150 কিলোওয়াট আমার ইউজ হইতে পারে, আমার ম্যাক্সিমাম 150 কিলোওয়াট ব্যবহার হইতে পারে। তো আমি যখন কোনো একটা দিন যদি আমি আসলেই 150 কিলোওয়াট ইউজ করি, প্ল্যান্ট তো আমাকে ইনস্ট্যান্টলি সেটা সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সো যত আমি বেশি ম্যাক্স ডিমান্ড করব যে আমাকে 150 কিলোওয়াট বা 200 কিলোওয়াট সাপ্লাই দিতে হবে, তত বেশি, যত ইউনিটস আমার জেনারেট করতে হবে, যত বেশি ইউনিট জেনারেট করতে হবে, প্ল্যান্ট তত বেশি বড় হইতে হবে। তো যত বেশি বড় প্ল্যান্ট বানাবো, আমার কস্ট তত বেশি হবে। ওই কস্টটাকে কে দিবে, ওই কস্টটা আমরা হইতেছে এখান থেকে তুলবো, যে আমি ম্যাক্সিমাম ডিমান্ড কত চাইছি, সাপোজ ম্যাক্সিমাম ডিমান্ড চাইছি 200 কিলোওয়াট, তাহলে ওইটার জন্য এই এক্সট্রা হইতেছে আমার ওই প্রতি ম্যাক্স ডিমান্ডে আমি কত চার্জ করব। ঠিক আছে, কতটুকু চার্জ করব, এখানে আমি আমার সবগুলা হিসাবকে ঢুকায় রাখবো যে আমার প্ল্যান্ট বানাইতে কি পরিমাণ, মানে প্ল্যান্ট বানাইতে কস্টের কোন রেশিওটা আসবে, তারপর হচ্ছে আমাকে যে ওয়েজের স্যালারিজ দিতে হবে, তারপর হচ্ছে মেইনটেনেন্স কস্ট, স্টোরেজ কস্ট, যত রকম কস্ট আছে, ল্যান্ড কস্ট, সবগুলা দিয়ে আমি যে প্ল্যান্টটা বানাইছি, প্ল্যান্ট এই এত বড় প্ল্যান্ট বানাইতে যেই কস্টটা হয়েছে, এই কস্টটাও আমাকে এই কনজিউমার থেকে রিকভার করতে হবে। সো কনজিউমার যত বেশি কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড করে থাকবে, যে এত আমার ডিমান্ড হচ্ছে এত ম্যাক্সিমাম, তত বড় প্ল্যান্ট বসাইতে হবে, তত চার্জ, তত ওই চার্জটা আমাকে কনজিউমার থেকে নিতে হবে। সো প্রতিবার আমরা যখন বিলিং করব, এই ম্যাক্স ডিমান্ড এবং ম্যাক্স ডিমান্ডের চার্জটাও এখানে ইনক্লুড থাকবে। এরপর তাকে যেটা দিতে হবে, সে কতটুকু ইউনিটস কনজিউম করছে, এটা হলো কনজাম্পশন। কনজাম্পশন কতটুকু ইউনিট সে কনজিউম করছে, অর্থাৎ সে যদি চায় 200 কিলোওয়াট আর সে কনজিউম করে 50 কিলোওয়াট, তাহলে 50, সে রানিং কস্ট দিবে 50 কিলোওয়াটের, যে 50 কিলোওয়াট এত এত টাইম ধরে খরচ করছে, তার মানে ওর জেনারেশন যে কস্টটা আসবে সেই কস্টটা হচ্ছে ইজেড এর মধ্যে পড়বে। আর ও যে প্ল্যান্ট থেকে চেয়ে রাখছে যে আমার ম্যাক্সিমাম ডিমান্ড 200 কিলোওয়াট হতে পারে, অর্থাৎ কোনো একটা দিন হতে পারে আমি 200 কিলোওয়াট কমপ্লিট ইউজ করতে পারি। সো প্ল্যান্ট আমাকে ওই রকমভাবে বানায় রাখতে হবে যেন যেদিন ও 200 কিলোওয়াট চাবে সেদিনই আমাকে ওই 200 কিলোওয়াট সাপ্লাই দিতে হবে। সো ওই যে যত বড় প্ল্যান্ট, ওই প্ল্যান্ট বানানোর কস্টটাও আমার এই টু পার্টস টেরিফের মধ্যে চলে আসবে। সো এখন প্র্যাকটিক্যালি আমরা আসলে কনজিউমারের থেকে যেই
যেই এনার্জিটা সে খরচ করছে সেটারও টাকা নিচ্ছি, তাকে ডিসকাউন্ট দিয়ে। এই ইজেডটা তো আমরা ওই ব্লক থেকে ডিটারমাইন করব যে সে অ্যাকচুয়ালি কতটুকু দিবে, এবং এর সাথে আমরা ওর ম্যাক্স ডিমান্ড কত এইটা অনুযায়ীও একটা চার্জ নিতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন এইটার একটাই শুধু সমস্যা ছিল, সেই সমস্যাটা হচ্ছে, আচ্ছা এটার এই যে টু পার্ট স্টেপ যেটা, এইখানে যেই ডিসঅ্যাডভান্টেজটা মিট করা হয় সেটা হলো কখনো যদি কনজিউমার আউট অফ স্টেশন থাকে, অর্থাৎ একটা বাসায় আমি প্রতিনিয়ত সাপ্লাই দিচ্ছি, এখন একদিন ওই বাসায় মানুষ নাই বা এক মাস ওই বাসায় মানুষ নাই, সো এক মাস যদি মানুষ না থাকে, কনজামশন নাই, তাহলে সে কি আমাকে কোনো টাকা দিবে না? অবভিয়াসলি দিবে। সে যে টাকা ম্যাক্স ডিমান্ড চেয়ে রাখছে সেই টাকাটা তাকে দিতে হবে। অর্থাৎ সে যখন বাসায় আসবে, সব তো বন্ধ ছিল, সে যখন চালাবে তার মানে সে তখন গ্রিড থেকে কিছু এনার্জি কনজিউম করবে। সো ওইটা ওই কনজামশন হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি প্ল্যান্টের আছে, এই প্ল্যান্টের এই ক্যাপাসিটিটার জন্য তাকে টাকা দিতে হবে। সে যখন চাচ্ছে, সে যখন যেই ম্যাক্স ডিমান্ড করতেছে ওই ডিমান্ড অনুযায়ী তাকে টাকা দিতে হবে। সো কেউ যদি দেখা যায় যে একদিন বাসায়ও নাই, ওই একদিনের বিল তো সে দিবে না, কিন্তু ওই একদিনে তাকে ম্যাক্স ডিমান্ডের বিলটা তাকে অবশ্যই দিতে হবে। এখন আসি থ্রি পার্টস টেরিফে। সো থ্রি পার্ট টেরিফে আমি যে মানে এই টু পার্ট টেরিফের পুরো অংশটাই থাকবে, পুরো অংশটাই টু পার্ট টেরিফের থাকবে। আমি জাস্ট একটা এক্সট্রা চার্জ নিয়ে রাখবো এই কনজিউমারের থেকে। আমি এই ম্যাক্স ডিমান্ডের জন্যও আমি একটা চার্জ নিব, সে কতটুকু এনার্জি কনজিউম করছে এটার জন্যও একটা চার্জ নিব, এর সাথে আমরা কিছু এক্সট্রা চার্জ নিয়ে থাকবো। এটা হলো থ্রি পার্টস টেরিফের মধ্যে। এই এক্সট্রা চার্জের মধ্যে অনেক রকম ফ্যাক্টর পড়তে পারে, হয়তো ফুয়েল কস্ট বেড়ে গেছে, কখনো যদি ফুয়েল কস্ট বেড়ে যায়, ফুয়েল কস্ট বেড়ে গেলে আমার এইটা আর এই অংশটা তো ফিক্স হয়ে আছে, এটা আর এটা তো আমার ফিক্স হয়ে আছে। আমি তো এটা হচ্ছে কতটুকু এনার্জি জেনারেট হয়েছে, কতটুকু এনার্জি সে কনজিউম করছে, ওই ইউনিটের পরিমাণটা আমরা দিতেছি, যে সে এত ইউনিট ইউজ করছে, এই পার ইউনিট প্রাইস হলো এত। তো ওর মধ্যে ফুয়েল কস্ট অ্যাড করাটা কঠিন, কারণ কখন যদি ফুয়েল কস্ট কমে যায় তাহলে ফুয়েল কস্ট তো বাড়বে কমবে। তো প্রতিনিয়ত কি আমার রেটটা বাড়বে কমবে? এরকম কিন্তু হয় না, যে কারেন্টের যে বিলের যে রেট, পার ইউনিটের যে রেট, এটা কিন্তু কখনো এরকম বাড়বে কমবে না, অলওয়েজ ফিক্সড রাখা হয় নর্মালি। এখন ফুয়েলের কষ্ট বাড়ে কমে, তেলের দাম বাড়ে কমে, এই জিনিসটাকে আমরা এই কনস্ট্যান্টের মধ্যে নিয়ে আসি। আবার ডেপ্রিসিয়েশন কস্ট, এটাও আমরা এখানে নিয়ে আসি। ডেপ্রিসিয়েশন কস্ট, যে সময়ের সাথে আমার যেই ইকুইপমেন্টগুলো আছে এগুলোর যেহেতু একটা ক্ষয় হচ্ছে, এগুলোর মান ভ্যালু বাজার মানে মার্কেট ভ্যালুটা কমে যাচ্ছে, তো আমার যদি দেখা যায় 10 থেকে 20 বছর পর আমার যদি এটাকে চেঞ্জ করতে হয়, আমি যেন আমার কাছে এমন একটা অ্যামাউন্ট অবশ্যই জমা থাকে, ফিক্স করে জমা থাকে, যেটা ওই যখন আমি 10-20 বছর পর ওইটা নতুন করে চেঞ্জ করতে যাব, আমি জিনিসটা কিনতে পারি। আচ্ছা, আর এখানে আরেকটা যেটা ফেলা হয় সেটা হইতেছে, সাপোজ আমার কাছে দুইটা বাসা আছে, তিনটা বাসা আছে এবিসি, এর ম্যাক্সিমাম ডিমান্ড 10 কিলোওয়াট, এর ম্যাক্সিমাম ডিমান্ড 50 কিলোওয়াট, এর ম্যাক্সিমাম ডিমান্ড 100 কিলোওয়াট। এখন এই ম্যাক্সিমাম ডিমান্ডের প্রাইস যদি সবগুলা বাসার জন্য ফিক্স হয়, তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ম্যাক্স ডিমান্ড করে রাখছে সে বেশি কম, সে সাপোজ হচ্ছে প্রতি কিলোওয়াটের দাম হলো 10 টাকা, যে 100 কিলোওয়াটের দাম করে রাখছে সেও দিচ্ছে 10 টাকা, যে 50 ডিমান্ড করছে সেও 10 টাকা, যে 10 ডিমান্ড করছে সেও 10 টাকা। বাট এটা তো হওয়ার কথা না, আমরা কি বলছিলাম, আমরা চাই বেশি বেশি কনজাম্পশন। সো যে আসলে কম ডিমান্ড করছে, আমরা দেখা যায় যে এইখানে আমরা তার যে ইউনিট প্রাইসটা ম্যাক্স ডিমান্ডের এই যে এক্সট্রা, এখানে একটু বেশি রাখি, সাপোজ 20 টাকা, এর ক্ষেত্রে রাখি 15 টাকা, এখানে রাখলাম হলো 5 টাকা। ঠিক আছে?
এটাও হচ্ছে আমার এই এই এক্স এর মধ্যে পড়বে। এক্সটা আসলে আলাদা আলাদা বাসাবাড়ির জন্য এভাবে ডিটারমাইন করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এই গেল হইলো আমার টোটাল ট্যারিফের অংশ, যে আমরা কিভাবে বিলিংটা নির্ধারণ করে থাকি। আমরা প্রথমে দেখলাম হইতেছে স্ট্রেট লাইন মিটার রেট, যেটা হইতেছে যত কনজিউম করব তত টাকা দিব। বাট এখানে সমস্যা হচ্ছে আমরা কনজিউমারকে এনকারেজ করতে পারি না টু কনজিউম মোর। আর ফ্ল্যাট ডিমান্ড রেটে আমরা দুইটাকে আলাদা করে দিছি, যে ঠিক আছে যে হেভি লোড ইউজ করে সে তাকে কম ইউনিট প্রাইস দিতে হবে, কিন্তু সে যত বেশি লোড ইউজ করবে ওই অনুযায়ী তার টাকা বাড়তে থাকবে। আর লাইট লোডে বলছি তাকে ইউনিট প্রাইস তাকে কমাই দিলাম, কিন্তু সে যে যত কম ইউজ মানে সরি ইউনিট প্রাইসটা বাড়াই দিলাম, যে যত কম ইউজ করবে বিলিংটা ওই অনুযায়ী আসবে। আর এরপর আসে স্টেপ মিটার রেট। এখানে আমরা বলতেছি যে দুইটাকে আমরা কিভাবে সমাধান করছি, যে অ্যাকচুয়ালি যে কম আসবে তাকে বেশি দিব, যে বেশি আসবে তাকে কম দিব। যে আমার প্রথম সাপোজ আমরা আমার টোটাল এনার্জি সাপ্লাইকে কয়েকটা ব্লকে একটা ভাগে ভাগ করছি, যে প্রথম সাপোজ 10-20 কিলোওয়াট 50 কিলোওয়াট আমার একটা টাকা আসবে, এর পরের 10 কিলোওয়াট একরকম আসবে, এর পরের বাকিটা আরেক রকম আসবে। এখানে আমরা দেখলাম যে যে কম ইউজ করে তার থেকে আমরা ওই কম কনজাম্পশনের জন্য যে আমার এফিসিয়েন্সি কমে আসছে, ওয়েস্ট বেশি হচ্ছে, এটার থেকে আমরা ওই টাকাটা আমরা এদের থেকে নিয়ে নিতে পারি। বাট এখানের মেইন সমস্যাটা হচ্ছে আমি যদি বেশি ওয়েস্ট করি আমার বেশি ওয়েস্টের জন্য কোনো টাকা দিতে হয় না, কিন্তু পরিমিত ইউজ করার জন্য আমাকে বেশি টাকা দিতে হচ্ছে। বাট এরপরে আমরা এই সমস্যাটা সমাধান করছি ব্লক রেট দিয়ে, যে যে আমার প্রথম 20 কিলোওয়াট ইউজ করবে সে যেই হোক না কেন তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দিতেই হবে। সো এমন না যে আমি জাস্ট একটা পয়েন্ট সিলেক্ট করব, এখানে আমার একটা পুরো একটা রেঞ্জ আছে, স্পেকট্রাম আছে। এই স্পেকট্রাম অনুযায়ী কেউ যদি সাপোজ হচ্ছে এইখানে অবস্থান করে তাহলে তাকে এটার জন্য টাকা দিতে হবে, এটার জন্য টাকা দিতে হবে, এরপর তার বাকি অংশ এটার জন্য টাকা দিবে। সো কেউ যদি এখানে থাকে সে খালি এতটুকুর জন্য টাকা দিবে, কেউ যদি এখানে থাকে তাহলে সে এতটুকু প্লাস এতটুকুর জন্য টাকা দিবে। স্পেকট্রাম যেরকম যেভাবে কাজ করে ওইভাবে। সো এখানে আমি কিভাবে কস্টটা ডিটারমাইন করব, যে প্রতি ইউনিটের দাম এক জায়গা প্রত্যেক ব্লকে কেমন ওইটা দিয়ে ওই ব্লকের যতটুকু ইউনিটটা খরচ করছি ওইটা আমি গুণ করব। আচ্ছা, এখানে এখানে মেইনলি যেই সমস্যা, এখানে কোনো সমস্যা ছিল না, এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে ইজিলি সমাধান করে ফেলছি। বাট প্র্যাকটিক্যালি চিন্তা করলে প্র্যাকটিক্যালি আমার হইতেছে কিছু লসেস চলে আসে। কি লসেস চলে আসে? ওই যে আমি যে তাকে যত বেশি সে যে আমার থেকে ডিমান্ড করে রাখছে যে তুমি আমাকে 100 কিলোওয়াট সাপ্লাই দিবা, কিন্তু সবসময় তো আর 100 কিলোওয়াট কেউ ইউজ করে না, রাইট? সবসময় তো 100 কিলোওয়াট ইউজ করে না, 50-60 এরকম ইউজ হয়। সো আমি যে প্লান্ট বানায় রাখছি, প্লান্টকে আমি স্ট্যান্ড করায় রাখছি, কেউ যদি 100 কিলোওয়াট ডিমান্ড করে সে যেন 100 কিলোওয়াটই সাপ্লাই দিতে পারে, ওই সাইজের আমি প্ল্যান্ট বানাইছি। ওই প্ল্যান্ট বানাইতে তো আমার খরচ হয়েছে, ওইটারকে আমি ট্রান্সমিট করতে আমার খরচ হয়েছে, আমার লেবার কস্ট আছে, সব কিছু তো আমার একটা নির্দিষ্ট একটা খরচের মধ্যে আছে। এই খরচটা তো আমরা কোনো জায়গা থেকে নিচ্ছিলাম না। আমরা যে ব্লক টক করলাম এখান থেকে তো আমরা খালি রানিং কস্ট নিচ্ছি, যে সে কত কিলোওয়াট ইউজ করছে, ওই অত কিলোওয়াট জেনারেট করতে আমার কত খরচ হয়েছে ওই খরচ অনুযায়ী সে টাকা দিচ্ছে। কিন্তু ওই যে প্ল্যান্ট বসাইতে ল্যান্ড কস্ট অ্যান্ড কস্ট সব কিছু মিলায় যেই টাকাটা আমার আছে ওইটা তো আমি রিকভার করতে পারতেছি না। সো 2 পার্ট ট্যারিফে আমরা ওই ইউনিটটা তো নেই, ইউনিট কনজিউম ওটা তো নিয়েই রাখি। বাট এর সাথে যেটা করি সেটা হইতেছে সে যে ম্যাক্সিমাম আমার থেকে ডিমান্ড করছে, ম্যাক্স ডিমান্ডটা, এই ম্যাক্স ডিমান্ড মিট করতে আমার যা যা করা লাগছে, প্ল্যান বসানো লাগছে, সব কিছুর কস্টটা একটা নির্দিষ্ট রেট দিয়ে তাকে ধরায় দিই, যে এই ম্যাক্স ডিমান্ড সে 200 কিলোওয়াট চাইছে, আমি এই ম্যাক্স ডিমান্ডের প্রতি কিলোওয়াটের জন্য তার থেকে 10 টাকা করে নিয়ে থাকবো। সো সে অ্যাকচুয়ালি যদি সে আউট অফ স্টেশন থাকে, সে যদি ওই সময় ওই মুহূর্তে ওই বাসা বাড়িতে কিছুই না চালায়, তাও তাকে মাস শেষে 2000 টাকা দিতে হবে, এরকম। এরপর আসলে 3 পার্ট ট্যারিফ। 3 পার্ট ট্যারিফে আমরা আর একটু প্র্যাকটিক্যাল হিসাব করছি, যে আমাদের যে ফুয়েল কস্ট এটা তো সবসময় সেম থাকে না, তারপর লেবার কস্ট এটা তো সবসময় সেম থাকে না, বাড়ে কমে। সো এই বাড়ে কমে এটা তো আমরা এই এনার্জি জেনারেশন অথবা এই ম্যাক্স ডিমান্ডের যে ইউনিট এটার মধ্যে তো আমি হিসাব করতেছি না, কারণ কখনোই এমন হবে না যে একটা দেশের মধ্যে
আমি প্রতিনিয়ত এনার্জি রেটটা আমি বাড়াচ্ছি কমাচ্ছি, এনার্জি রেট সবসময় ফিক্স থাকবে। তাইলে ফুয়েল কস্ট, ডেপ্রিসিয়েশন কস্ট, তারপর ইন্টারেস্ট যে দিতে হয় ইন্টারেস্ট, এটা আমি কিভাবে মিট করব? আমরা কনজিউমারের থেকে একটা নির্দিষ্ট অংশ নিয়ে থাকব। এইটা দিয়ে আমাদের 3 পার্টস ট্যারিফ গঠিত হবে। সো এই ছিল আমাদের টোটাল ট্যারিফের অংশ, থিওরি অফ রেটসে ট্যারিফের অংশ।